আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ম্যাচিং ফিচার্স অথবা নেম ম্যাচিং সমাধান করতে হয়। নেম ম্যাচিংটা অনেকের ক্ষেত্রে সহজ আবার অনেকের ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়ায়। এটা নির্ভর করতেছে আপনি কিভাবে প্র্যাকটিস করতেছেন। তাই আমার এই ভিডিওর মাধ্যমে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা সহজে নেম ম্যাচিংটা রিডিং মডিউলে সমাধান করতে পারেন। নরমালি নেম ম্যাচিংটা প্যাসেজ 2 অথবা প্যাসেজ 3 তে আসে। আবার অনেক ক্ষেত্রে প্যাসেজ 1 এও আসে, তবে সেক্ষেত্রে অনেকটা রেয়ার। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখব কিভাবে ম্যাচিং ফিচার্স বা নেম ম্যাচিংটা সমাধান করতে হয়। তো লেটস স্টার্টস। নেম ম্যাচিং সমাধান করার জন্য আমাদেরকে কতগুলো নিয়ম মানতে হবে। এই নিয়মগুলো যথাযথভাবে আপনি পূরণ করতে পারলে বা মানতে পারলে তখনই আপনি সহজে নেম ম্যাচিংটা আয়ত্ত করতে পারবেন। এলোমেলোভাবে প্র্যাকটিস করলে আপনি এমনও হবে আপনার একদিন সবগুলা নেম ম্যাচিং এর নেম ধরতে পারতেছেন, আবার অন্যদিন হইতেছে না। এই সমস্যাগুলা একমাত্র দূর করার মাধ্যম হচ্ছে সঠিকভাবে আপনি স্টেপ গুলা জানবেন, সঠিকভাবে বের করার চেষ্টা করবেন। ওকে, আমাদের আসলে কি করতে হবে নেম ম্যাচিং এর জন্য? নেম ম্যাচিং এর জন্য আমাদের প্রথমত সবগুলা নাম প্যাসেজের মধ্যে চিহ্নিত করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলো নাম প্যাসেজের মধ্যে চিহ্নিত করা। তবে এক্ষেত্রে মনে রাখবেন সবগুলো নাম তারা কি করতে পারে? সম্পূর্ণ প্যাসেজে বিস্তৃত অবস্থায় দিতে পারে। তাহলে আমাদের এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে। নেম ম্যাচিং এর ১ম কাজ হচ্ছে সবগুলো নাম প্যাসেজের মধ্যে চিহ্নিত করা। দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি ১ম নামের স্টেটমেন্টটা ভালোভাবে পড়বেন। আমি আবারও বলতেছি, আপনি ১ম নামের স্টেটমেন্টটা ভালোভাবে প্যাসেজে পড়বেন। অর্থাৎ প্রশ্নের মধ্যে কোনো কিছু পড়ার মতো কোনো কিছু নেই। এর কারণটা আমরা যখন সলভ করব তখন বুঝতে পারবেন। তাহলে আমরা ১ম কাজ হচ্ছে সবগুলো নাম লোকেট করা প্যাসেজের মধ্যে। ২য় কাজ হচ্ছে আমাদের ১ম নামের স্টেটমেন্টটা ভালোভাবে প্যাসেজের মধ্যে পড়া। ৩য় কাজটা হচ্ছে আপনি যখন অপশন মিলাবেন, অর্থাৎ এই স্টেটমেন্ট পড়ার পরে আপনি অনুমান করবেন বা রিয়ালাইজ করবেন যে আসলে ওই ব্যক্তিটা ১ম স্টেটমেন্ট যে পড়লেন ওটার মধ্যে আসলে কি বলা হয়েছে, কোন রিলেটেড কথা বলছে। কারণ হচ্ছে নেম ম্যাচিং এ সাধারণত এমন হয় যে প্রত্যেক ব্যক্তি আলাদা, আলাদা টপিক নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে আপনি যদি কি করতে পারেন, ১ম অবস্থায় ধরতে পারেন এই ব্যক্তিটা এই বিষয় নিয়ে, যেমন ধরেন কোন ব্যক্তি পরিবেশ নিয়ে কথা বলতেছে, আবার কোন ব্যক্তি কস্ট নিয়ে, ইকোনমি নিয়ে কথা বলতেছে। তাহলে আপনি কিন্তু এই ২ টা বিষয়টাকে সহজে আলাদা করতে পারবেন। তাই আমার ৩য় পরামর্শটা হচ্ছে আপনারা স্টেটমেন্ট পড়ার পরে রিয়ালাইজ করবেন যে আসলে আপনি কি পড়েছেন। আসলে কোন বিষয়ে উনি আলোচনা করতেছেন। এক্ষেত্রে এই বিষয়টা মনে রাখবেন, আমরা নরমালি ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে দেখা যায় হুবহু তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হয়, মেমোরাইজিং করতে হয়। কিন্তু এক্ষেত্রে এগুলা মনে রাখতে হয় না। জাস্ট শুধু আপনি মূল থিমটা, যেটাকে আমরা বলি মূল আইডিয়াটা কি, কোন বিষয় নিয়ে উনি কথা বলছেন সেটাই আপনি মনে রাখবেন। ৪র্থ মেথড যেটা হচ্ছে আনসার বের করার জন্য আপনি অপশন এলিমিনেট করবেন। অর্থাৎ অপশনগুলোকে বাছাই করবেন। এই যে বললাম, আপনি যদি ১ম নামটা এমন হয় যে একজন ব্যক্তি পরিবেশ নিয়ে কথা বলতেছে, আপনি অপশনগুলোর মধ্যে সবগুলো যাচাই করবেন যে এই পরিবেশ নিয়ে কোনো কিছু আলোচনা করা আছে কি না। তাহলে আপনি সহজেই ধরতে পারেন। ওকে, হয়তোবা অনেকটা লম্বা হয়ে গেছে আলোচনাটা, বাট আপনারা একটু মনোযোগ দিয়ে এই আলোচনাটা শুনবেন। যদি বুঝতে না পারেন পিছন থেকে আবার শুনবেন। তাহলে দেখবেন যে আপনার জন্য প্যাসেজটা সলভ করা বা নেম ম্যাচিং বের করাটা অনেকটা সহজ হবে। ওকে, আমরা আজকে কেমব্রিজেরই একটি প্যাসেজ 2 সমাধান করব। নেম ম্যাচিংটা প্র্যাকটিস করার জন্য আমরা চুজ করেছি আজকে কেমব্রিজ 17 এর টেস্ট 2 এর প্যাসেজ 2। প্যাসেজটি হচ্ছে a second attempt at domesticating the tomato। তো প্রথম অবস্থায় আমরা দেখে নিই কোন জায়গাতে নেম ম্যাচিংটা আসছে। এই হচ্ছে নেম ম্যাচিংটা। তো প্রথমেই দেখবেন যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, এর মানে হচ্ছে আপনি এই যে স্টেটমেন্টগুলো দেয়া আছে বা এই যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলোর মধ্যে একটি নাম ২ বার আসবে। তো নরমালি এটা আসবে, কারণ হচ্ছে এই জায়গার মধ্যে প্রশ্ন আসছে ৫ টি আর অপশন দেয়া আছে ৪ টি। সে নরমালি এক নাম ২ বারই আসবে। তো প্রথম অবস্থায় আমাদের কাজ কি, আমরা পিডিএফ অর্থাৎ একটু আগে যে নিয়মটা পড়লাম সেই নিয়ম অনুযায়ী
আমরা প্রথমে কি করব, সারাটা প্যাসেজ ব্যাপী বিস্তৃত নামগুলোকে আমরা কি করব, এটাকে লোকেট করব। তাহলে এই নামগুলো আবার সিরিয়ালি আসবে, এই নামগুলো প্রত্যেকটা সিরিয়ালি আসবে। তবে একবার যদি কোনো নাম চলে আসে তখন সেই নাম আর পূর্বে আসার কারণে পরবর্তীতে সিকোয়েন্স নাও মানতে পারে, অর্থাৎ প্রথমবারের মতো আপনারা সবগুলোর নাম সিরিয়ালি পাবেন। তাহলে আমরা এই 4টি নামই ওই জায়গার মধ্যে লোকেশন খুঁজে বের করতেছি। প্রথম নামটা হচ্ছে কোডলা, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে গাঁও, তৃতীয় নাম্বারটা হচ্ছে ব্যান ইসিকে এবং চতুর্থ নাম্বারটা হচ্ছে জনস। তো আমরা প্রথম থেকে খোঁজা শুরু করবো, যেহেতু সারাটা পেজেস ব্যাপী এটা পাওয়া যায়। ওকে, তাহলে আমরা সম্পূর্ণটা খুঁজতেছি, একটু ধীরে ধীরে খুঁজবেন যাতে সময় নষ্ট না হয়। একবার মিস করলে অনেকটা ঝামেলায় পড়ে যাবেন, আবার নতুন করে খুঁজতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা নাম খুব সতর্কতার সহিত চিহ্নিত করব। এই যে প্রথম নামটা, এটাকে আমরা হাইলাইট করে নিলাম। ওকে, কোডলা। তারপরে ওনার স্টেটমেন্টটাও একটু খেয়াল করে নিব। এই জায়গায় একটা স্টেটমেন্ট এবং ওই স্থানের মধ্যে আরেকটা স্টেটমেন্ট, একই স্টেটমেন্ট, ওনার পরিচয়টা একটু আইডেন্টিফাই করতেছে। দ্বিতীয় ব্যক্তির নাম, ওনার নাম হচ্ছে গাও, এই জায়গার মধ্যে আমরা গাওটাকে হাইলাইট করে নিলাম। দ্বিতীয় ব্যক্তির নাম পাওয়া শেষ, আমরা সামনের দিকে অগ্রসর হব। লাইন বাই লাইন পড়তে থাকবেন, নামগুলো খুঁজে বের করবেন। এই যে ওনার একটি নাম কোডলাস টিম, এটাও দাগ দিয়ে দিলাম, হয়তো বা এই জায়গা থেকে আনসার আসতে পারে। রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, আপনি দাগিয়ে নেবেন। এই যে আরেকটি নাম, ওই জায়গার মধ্যে আমরা আবার এই নামটা দিয়ে দিলাম। দেন সামনে বের হব, জয়সি ব্যান ইসিকে, উনি হচ্ছেন তৃতীয় নাম্বার ব্যক্তি, ওনার নামটাও আমরা দাগিয়ে নিলাম। সামনে অগ্রসর হবে, এই যে ওনার নামটা আবার এই জায়গার মধ্যে আসছে, এটাও দাগিয়ে নিলাম। দেন লাস্টের দিকে হয়তোবা এইদিকে, হ্যাঁ এইদিকে আবার আসছে, ওনার নামটা দাগিয়ে নিলাম। এই নাম্বার পেরার মধ্যে কি আছে দেখা যাক, জনাথন জোন্স নামক ব্যক্তি, যিনি চতুর্থ ব্যক্তি ছিলেন, ওনার নামটাও এই জায়গার মধ্যে দেওয়া আছে, দাগ দিয়ে দিলাম। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন, এই যে হি থিংস বলতে আসলে এই হি দ্বারা প্রোনাউন যেটা ব্যবহার করা হচ্ছে সেটা ওই জনাথন জোন্সকে ইন্ডিকেট করতেছে। এরকম কিছু ক্ষেত্রে দেয়া দিতে পারে। ওকে, আমরা পরবর্তীতে চয়েস করবে। এই যে আবার ওনার নামটা, দ্বিতীয় ব্যক্তির নামটা রিপিট হইতেছে, গাও। আবার প্রথম ব্যক্তির নামটা রিপিট হইতেছে, কোডলা। ওকে, আমাদের সবগুলো নাম লোকেশন অর্থাৎ লোকেট করা শেষ। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম ব্যক্তির নাম এর স্টেটমেন্ট প্যাসেজে ভালোভাবে পড়া। আমি যেভাবে বলতেছি আপনারা সেইভাবে করবেন। বিলিভ মি, আপনারা এক সপ্তাহ যদি এইভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে নেম ম্যাচিংটা অনেকটা ইজি মনে হবে। ওকে, তাহলে আমরা প্রথম ব্যক্তির নামটা প্যারাগ্রাফ এ এর মধ্যে এই জায়গার মধ্যে ওনার নাম বলছে, তো ওনার নাম হচ্ছে কোডলা। উনি কি বলছে দেখি আমরা, দিস কুড টার্নস ফ্রম হোয়াট উই ইট, এর মানেটা হচ্ছে এটা তাতেই পরিণত হয় যা আমরা খাই অর্থাৎ গ্রহণ করি। তারপর ওনার নাম দেওয়ার পরে বলছে এই যে ওনার পরিচয়, এটা আসলে না পড়লেই হয়, তারপরে সতর্কতার সহিত আপনি পড়তে থাকবেন। তারপরে কি বলছে স্টেটমেন্টে, দেয়ার আর 50,000 edible plants in the world but 90% 90% of our energy comes from just 15 crops। এর মানে কি, এর মানে হচ্ছে উনি বলতেছেন পৃথিবীতে প্রায় আবাদযোগ্য, ঠিক আছে, বোধযোগ্য বা আবাদযোগ্য প্রায় 50,000-এর মতো ছোট ছোট গাছ আছে। তো এদের মধ্যে থেকে মাত্র 15টা গাছ ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের 90% এনার্জিটা কনজিউম করি বা আমরা এটা উৎপাদন করি। তাহলে উনি আসলে কোন বিষয় নিয়ে কথা বলতেছেন? উনি বলতেছেন এই বিষয়টা নিয়ে যে এতগুলো গাছের মধ্যে জাস্ট কিছু সংখ্যক গাছ আমরা ব্যবহার করতেছি আমাদের এনার্জির জন্য। ধরেন এনার্জি সংক্রান্ত কোনো কিছু উনি আলোচনা করতেছেন। তাহলে আমরা যে তিন নম্বর যে হিন্ট দিয়েছিলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট পড়ার পরে আপনি বুঝবেন উনি কোন বিষয় নিয়ে কথা বলতেছেন। উনি বলতেছেন এনার্জি বিষয়ে, আর এনার্জির মধ্যে আরেকটি বিষয় উল্লেখ করতেছেন যে অনেকগুলা গাছের মধ্যে কিছু সংখ্যক গাছ ব্যবহার করতেছেন। তাহলে আমরা অপশনে কি করব, এলিমিনেট করব। দেখেন অপশন কিন্তু আমি আগে থেকে পড়ি নাই, পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি বারবার পড়বেন। দেখেন এভাবে, domestication of a certain plant could allow them to adapt future environmental challenges। এই যে কথাটা বলছে এটা কিন্তু এটার সাথে কোনোভাবে যায় না, এটা বাদ। খুব বেশি জটিল করবেন না বিষয়টা, আপনি নর্মালি বাদ দিতে থাকবেন। The idea of growing and eating unusual plant may not be accepted on a large scale। এটাও কিন্তু
হয় নাই। কারণ হচ্ছে এই জায়গার মধ্যে বলা নাই যে গ্রহণ করা বা এই যে পপুলার ভাবে এটাকে গৃহীত করা, খাওয়ানো এরকম কোনো কিছু এই জায়গার মধ্যে উল্লেখ নাই, এটা বাদ। It is not advisable for the future direction যে certain research to be made public, এটাও তো বলে নেই। আসলে রিসার্চ সংক্রান্ত কোনো কিছুই এই জায়গার মধ্যে উল্লেখ নেই, তাহলে আমরা 21 নম্বরও বাদ দিয়ে দেব। Present effort to domesticate one wild fruit are limited by the cost involved, তাহলে কস্টের কোনো কিছু বলে নাই, একবারে সরাসরি বাদ দিয়ে দেবেন, কস্টের কোনো কিছু এই জায়গার মধ্যে বলে নাই। Human only make use of a small proportion of the plant food available on the earth, তাহলে এটার সাথে সরাসরি যাইতেছে কিভাবে দেখেন, 50,000-এর মধ্যে মাত্র 15টা গাছ ব্যবহার করতেছে, আর ওই জায়গার মধ্যে বলতেছে মানুষজন অনলি ইউজ ব্যবহার করতে পারে স্মল প্রপোর্শন অফ প্লান্ট, কিছু সংখ্যক একবারে ক্ষুদ্র অনুপাতে কিছু গাছ ব্যবহার করতে পারে খাদ্যের জন্য, যেগুলো পৃথিবীতে অবস্থিত। তার মানে আমাদের আনসারটা হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বার আনসার হচ্ছে, ওনার নাম যেহেতু এ নাম্বারে, এই এ অপশনটা সিডিএম সেইভাবে জাস্ট এই জায়গার মধ্যে একটা ক্লিক করলে এটা পূরণ হয়ে যাবে। চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, যদি মনে করেন যে না আনসারটা বি হতে পারে, বি দিতে পারেন, এটা সমস্যা নেই। ওকে, আমাদের আনসারটা দেওয়া শেষ। এখন কি, এখন হচ্ছে 2 নম্বর ব্যক্তির নাম বলবো। ওকে, তাহলে 2 নম্বর ব্যক্তির নাম সামনে আসে, আমরা পড়ে নিই এটা। We can now mimic the known domestication course of major crops like rice, maize, sorghum or others. উনি বলছেন কি আমরা এগুলোকে গৃহ পদ্ধতির মাধ্যমে কি করতে পারি, এগুলোকে রোপণ করতে পারি, কি যেমন এই যে মেইজ, তারপর হচ্ছে সরগম ইত্যাদি এগুলোকে। আবার উনি বলছেন কি দেখেন, আরেকটা ওনার স্টেটমেন্টটা দেয়া আছে এই জায়গার মধ্যে, then we might try to domesticate plants that have never been domesticated. উনি বলতেছেন পরবর্তীতে আমরা চেষ্টা করতে পারি এমন সংখ্যক প্লান্ট রোপণ করার জন্য যেগুলো পূর্বে কখনো রূপান্তর করা বা রোপণ করা হয়নি। তাহলে ওই দুইটা স্টেটমেন্ট, অর্থাৎ ওনার উনি একই ব্যক্তি দুইটা স্টেটমেন্ট বলছেন, ওনার স্টেটমেন্ট থেকে এই জিনিসটা মানে আমরা রিয়েলাইজ করতে পারলাম যে যে উনি বলতেছেন আমরা যেগুলা নরমালি চাষ করতে পারি সেগুলো করতে পারবো, এবং এই পদ্ধতির মাধ্যমে নতুন যেগুলো চাষ করি নাই কোনোদিন সেগুলো চাষ করতে পারবো। আবার এই ফাঁকে একটি কথা বলে নেই আপনাদেরকে, যে অনেকের প্রশ্ন থাকে যে কি হবে, কতটুকু লাইন পড়বেন, কয় সেন্টেন্স পড়বেন আপনি। আসলে আমার পরামর্শটা হচ্ছে আপনাদের জন্য, নেম ম্যাচিং এর ক্ষেত্রে আপনি ততটুকু পর্যন্ত পড়বেন ওনার সংশ্লিষ্ট সেন্টেন্স গুলো, যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতেছেন উনি কি বলতেছে। এখন এটা হতে পারে জাস্ট ওয়ান সেন্টেন্স অথবা টু সেন্টেন্স অথবা তার চেয়ে বেশি সেন্টেন্সেও এটা বুঝতে পারেন। এর জন্য সবসময় মনে রাখবেন নেম ম্যাচিং এর ক্ষেত্রে আপনি ওনার স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করতেছেন উনি কি বলতেছে, এর জন্য ওয়ান লাইন অথবা টু লাইন অথবা ওয়ান সেন্টেন্স টু সেন্টেন্স এরকম কোনো ফিক্সড নেই। ওকে, ওনার এই স্টেটমেন্ট থেকে আমরা কি শিখলাম, উনি বলতেছেন যে আমরা নর্মালি যেগুলো চাষ করতে পারি সেগুলো করতে পারবো, দেন আমরা যেগুলো কখনো চাষ করি নাই সেগুলোও চাষ করতে পারবো। তাহলে দেখি কি চাষ করার কি বলছে। Domestication of a certain plant could allow them to adapt future environmental challenges, তাহলে এটা হবে না, পরিবেশগত কোনো কিছু বলে নেই, বাদ। The idea of growing and eating unusual plant may not be accepted on a large scale, এটাও বলে না, এটা বাদ। রিসার্চের কোনো কিছু বলে নাই, দেখেন আমি আগে একবার পড়ছি এর জন্য এটা দ্রুত পড়তে পারতেছি, রিসার্চের কোনো কিছু বলে নাই। আবার বলতেছি প্রেজেন্ট এফোর্ট টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই কস্ট ইনপুট, এটাও বলে নাই, লাস্টেরটা যদি দিয়ে দিছি তাহলে কি করবেন, এখন তো আনসার তো মিললো না, তাহলে কি আপনি সি নম্বরে চলে যাবো, অর্থাৎ 3 নম্বর ব্যক্তির নাম পড়বো না, আপনি 2 নাম্বার ব্যক্তির নামের স্টেটমেন্টগুলো সব শেষ করে ওনার জন্য আনসারটা দিয়ে তারপর অন্য কিছুতে যাবেন, এটা হচ্ছে নিয়ম। আপনি এখন যদি প্যাসেজের ক্রম অনুযায়ী করতে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। আপনি কি করতে হবে, ওনার ব্যক্তি এই ব্যক্তির নাম আর কোন জায়গার মধ্যে আছে, ওই জায়গার মধ্যে কি কি স্টেটমেন্টটা আছে ওইটা শেষ করে দেন সি নাম্বারে যাবেন। ওকে, তাহলে আমরা এখন কি করি, ওনার আর কোন জায়গার মধ্যে নাম আছে সেটা বের করার চেষ্টা করি। তো এটা হচ্ছে উনি সামনে ওনার নামটা ই নাম্বার পেয়ারের মধ্যে দেয়া আছে, দেখেন এই জায়গার মধ্যে ই নাম্বার পেয়ারের মধ্যভাগের মধ্যে দেয়া আছে। তো ওনার নামটা হচ্ছে এই জায়গায়, এই স্টেটমেন্টটা শুরু হয়েছে এই জায়গা থেকে, আমরা সতর্কতার সহিত পড়তেছি। বাই চুজিং ওয়াইল্ড প্লান্ট দ্যাট আর ড্রট এন্ড হিট টলারেট, এই দেখেন এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, ড্রট শব্দের অর্থ হচ্ছে খরা, হিট টলারেট মানে হচ্ছে তাপ সহ্য করতে পারে এরকম, তাহলে আমরা এমন সংখ্যক পণ্য প্লান্ট চুজ করতে পারি যেগুলা খরা এবং তাপ সহ্য করতে পারে। তারপরে কি বলছে উনি, উই কুড ক্রিয়েট ক্রপস দ্যাট উইল থ্রাইভ ইভেন এজ দ্য প্ল্যানেট রান,
এমন সংখ্যক আমরা কি করতে পারি, বাছাই করতে পারি, মানে ক্রিয়েট করতে পারি, তৈরি করতে পারি, যেগুলো আমাদেরকে আমাদের ওই যে প্ল্যানেট যেটা আছে ওইটাকে উষ্ণতা থেকে রক্ষা করতে পারে। এই অংশটুকুর মধ্যে আমি কিন্তু পাই টু পাই কোনো কিছু বোঝার চেষ্টা করতেছি না, বোঝার চেষ্টা করতেছি উনি কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন। উনি আলোচনা করতেছেন পরিবেশ বিষয়ে, তার মানে উত্তরটা হচ্ছে উনি এই 19 নম্বরটা ইন্ডিকেট করতেছে। ডোমেস্টিকেশন অফ এ সার্টেন প্ল্যান্ট কুড allow them to adapt into the future environmental challenge। ওনার নাম যেহেতু বি নাম্বারে, তার বি নাম্বারে আমরা এভাবে টিক চিহ্ন দিয়ে দিব। শেষ। তাহলে আমরা এখন কি করতে পারি, যেহেতু বি নাম্বার নাম শেষ, সি নাম্বারের নামের জন্য করতে পারি। তো সি নাম্বারের নাম আমরা একটু বেঁকে যাই, বেঁকে যাওয়ার পরে দেখি যে বি নাম্বারের মধ্যে নাই, সি নাম্বারের মধ্যে ওনার নাম নেই, এই ডি নাম্বারের মধ্যে ওনার নাম আছে, অর্থাৎ ওনার নাম জাস্ট 3বার দিয়ে দিছে ওই জায়গার মধ্যে। তবে মনে রাখবেন হয়তোবা এই জায়গা থেকে আসার সম্ভাবনা অনেকটা কম। কেন বলতেছি, এর কারণ হচ্ছে প্রত্যেকটা আনসারই ইনভার্টেড কমার ভিতর থেকে আসতেছে, তার মানে আমরা ধরে নিতে পারি এটাও ইনভার্টেড কমার ভিতর থেকে আসবে। এজন্য এই দুইটা বাদ দিয়ে দিব। তবে আপনি যদি এমন হয় যে ইনভার্টেড কমার অংশের থেকে পড়ার পরে, যেমন এটা থেকে পড়ার পরে আনসার পাইতেছেন না, দেন আপনি এটা চেক করতে পারেন। এটা বলতেছি আপনার সময়টা সাশ্রয় করার জন্য। তাহলে এটা কি বলতেছে, উনি বলতেছে এই ওনার নামটা স্টেটমেন্টে এই জায়গা থেকে শুরু হয়েছে, এই দেন there's potential for this to be a commercial crops। দেখেন এই লাইনটা পরে কিন্তু পুরোপুরি আইডিয়াটা বোঝা গেছে না, অর্থাৎ আমরা বুঝতে পারিনি উনি কি বলতেছেন। তারপরে কিছু সম্ভব বুঝতে পারছে যে এটার কিছু কমার্শিয়াল সম্ভাবনা আছে এই শস্যটার। তারপরে বলছে বাট শি অ্যাডস দ্যাট টেকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ। কিন্তু ভবিষ্যতে এটা আরেকটু যদি আমরা বাড়াতে চাই এই প্রজেক্টটা, তাহলে এটা এক্সপেন্সিভ হবে, বিকজ অফ দ্য নিড টু পে ফর এ লাইসেন্স ফর দ্য ক্রিপস্পিয়ার টেকনোলজি অ্যান্ড দ্য গেট রেগুলেটরি অ্যাপ্রুভাল। অর্থাৎ উনি বলতেছেন যদি এই পদ্ধতিটা আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই তাহলে এক্সপেন্সের একটা বিষয় আসবে, অর্থাৎ এটার জন্য আলাদাভাবে লাইসেন্স করতে হবে এবং কিছু অ্যাপ্রুভালের প্রয়োজন বা অনুমোদনের প্রয়োজন হবে। তাহলে এটা তো এটা ইন্ডিকেট করতেছে যে আমরা প্রথমটা তো দিয়ে দিলাম, দ্বিতীয়টা এটার সাথে যাইতেছে না, অ্যাকসেপ্টের কোনো কিছু বলে নাই, তৃতীয় নম্বরটা রিসার্চের কোনো কিছু বলে নাই, এটার সাথে যাইতেছে। দেখেন প্রেজেন্ট ইফোর্ট টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুইট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভ। অর্থাৎ উনি আসলে একমাত্র ব্যক্তি যিনি কি করতেছেন, যে টাকা সংক্রান্ত বা পয়সা বিভিন্ন টাকা বা ইকোনমিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছেন, অর্থাৎ ওনার নাম হচ্ছে সি নাম্বারের, সি হবে ওনার আনসারটা হবে সি, 22 নম্বরের আনসার হবে সি। ওকে, আমরা এখন পরবর্তীতে জোনাথন জোন্স নামক ব্যক্তির স্টেটমেন্টটা পড়ব। তো জোনাথন জোন্স ব্যক্তির নামক স্টেটমেন্টটা উনি প্রথমেই বলছেন দিস অ্যাপ্রোচ কোড পোস্ট ইউজ দ্য ইউজ অফ মেনি অবসিকিউর প্লান্টস। এই অবসিকিউর বলতে বুঝতেছে আনইউজুয়াল, আনইউজুয়াল বলতে যেগুলো হচ্ছে আমরা সচরাচর পাই না, যেগুলো সচরাচর চাষ করি না। এই পদ্ধতির মাধ্যমে কি করতে পারি আমরা, যে সচরাচর যেগুলো চাষ করি না সেগুলার উৎপাদনটা বাড়াতে পারি উনি বলছেন। তারপরে ওনার পরিচয় দিচ্ছে, তারপর বলছে বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুড টু গ্রো সো পপুলার উইথ ফার্মার্স। কি বলতেছেন উনি, যে কিন্তু এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে যখন কি সমস্যা হবে বলতেছেন যে সো পপুলার ভাবে আমরা এটাকে উৎপাদন করাতে পারবো না উইথ ফার্মার্স এন্ড কনজিউমার, এবং কনজিউমারের মধ্যে। তাহলে একটা বুঝতে হবে কনজিউমার কিন্তু কি করে, ক্রয় করে, অর্থাৎ কনজিউমারের মধ্যে কি করতে পারবো না, খুব ব্যাপক পরিসরে আমরা বিক্রি করতে পারবো না এবং ফার্মারদের মধ্যে উৎপাদনও করাতে পারবো না। তাহলে কি বুঝাইতেছে, উনি বলতেছেন আসলে খুব বড় পরিসরে এটাকে আমরা কি করতে পারবো না, গ্রহণযোগ্যতা করাতে পারবো না। দ্যাট দে বিকাম নিউ স্টেবল ক্রপ, যেহেতু এগুলো হচ্ছে নতুন শস্য, তাহলে এটার আনসারটা 20 নম্বর নিয়ে দিতে হবে। দ্য আইডিয়া অফ গ্রোয়িং এন্ড ইটিং আনইউজুয়াল প্লান্ট মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল। উত্তরটা হবে 20 নম্বরের ডি নাম্বার, জোনাথন জোন্স নামক ব্যক্তি উনি এই কথাটা বলছেন। ওকে, এখন দেখেন আমরা চারটার জন্য চারটাই নাম শেষ এবং একটা যে রিপিট হবে ওইটা শুধু 21 নম্বরটা। এখন কোন নামটা রিপিট হবে, সাধারণ একটা পরামর্শ হচ্ছে আপনাদের জন্য, যখন দেখবেন নেম ম্যাচিং এর ক্ষেত্রে যেই নামটা খুব বেশি সংখ্যক বার আসতেছে সেটাই নর্মালি আনসার হয়। তবে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে কোডলা নামক ব্যক্তির নামটা অনেকবার আসতেছে, তাহলে আমি কোডলা চেক করব। এখন এমনও তো হতে পারে যে কোডলা নামক ব্যক্তির নামটা চেক করার পরে মিলতেছে না, তাহলে অন্য কোন ব্যক্তির নাম বেশি সংখ্যক বার আসছে কিনা। যেমন এই জায়গার মধ্যে কোডলার নাম বেশি সংখ্যক বার আসছে, তার চেয়ে একটু কম আসছে গাঁওয়ের নামটা,
গাওয়ের নাম এবং জোনাথন জনসের নাম। তো আমরা এগুলো চেক করব। তবে যে নামটা বেশি আসে সেই নামটাই আনসার হওয়ার সম্ভাবনা 90%। তাহলে আমরা এই কোডলার নামটা যেহেতু এই প্রথমটা থেকে আসছে আনসার, এটা থেকে আর আসার কোনো সম্ভাবনা নাই। নিচের দিকে যাই। নিচের দিকে এই আগেই যে বলছিলাম যে কোড যেহেতু ইনভার্টেড কমার থেকে সবগুলো আসতেছে, তাহলে এটাও ইনভার্টেড কমা চেক করি। দে আর কোয়াইট টেস্টি, সেজ কোডলা, এ লিটল বিট স্ট্রং এন্ড ভেরি অ্যারোমেটিক। এটা বলছে যে অনেকটা টেস্টি, এগুলো হচ্ছে খুব টেস্টি আর হচ্ছে গিয়ে অনেকটা শক্তিশালী এবং কি এরা খুব সুগন্ধিযুক্ত। তাহলে এইরকম কোনো কিছু তো এটা এই 21 নম্বরে কি মিলতেছে না। এটা তো রিসার্চ সম্পর্কে বলতেছে, পাবলিক সম্পর্কে বলতেছে, পাবলিক করা বা না করা বিষয়ে বলতেছে, তাহলে এটা হবে না। আমরা নিচের দিকে যাই। ওনার নাম আরেকবার আসছে শেষ দিকে, একবারে শেষ দিকে। উনি বলছে এই জায়গার মধ্যে বাট কোডলা ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল হুইচ স্পেসিস ওয়ার ইন হিজ টিম সাইটস। উনি বলতেছেন কোডলা নামক ব্যক্তি চাইতেছেন না তার টিমের মধ্যে কোন প্রজাতি ছিল এটা রিভিল প্রকার বা জানার জন্য, মানে প্রকাশ করার জন্য। রিভিল মানে প্রকাশ করা। তো ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, ইনি প্রকাশ করতে চাচ্ছেন না তার টিমের মধ্যে কোন প্রজাতি নিয়ে তারা কাজ করেছিলেন। বিকজ ক্রিপসার, CRISPR যেটা এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, হ্যাজ মেড দ্য প্রসেস সো ইজি। তারা কি করেছে, এই সংস্থাটা এই প্রসেসটাকে এতটাই ইজি করেছে যে এনি ওয়ান উইথ দ্য রাইট স্কিল কুড গো টু দেয়ার ল্যাব অ্যান্ড ডু দিস। যার একটা ভালো স্কিল আছে সে সহজেই ল্যাবে যেতে পারবে এবং সেটা করতে পারবে। তার মানে বুঝাইতেছে এটা যে ওই চাইতেছেন না এই থিওরিগুলো প্রকাশ করার জন্য, কারণ যে কেউ ল্যাবের মধ্যে কি এটা নিজে নিজে করতে পারবে যদি তার কোনো স্কিল থাকে। এতটা এই বিষয়টা এতটা ইজি। তাহলে এটা বলতেছে ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। এটা আসলে অ্যাডভাইজেবল বা উপদেশযোগ্য নয়। কি নয় যে পরবর্তী নির্দেশনার জন্য এই রিসার্চ গুলাকে পাবলিক করা। তাহলে উত্তরটা হচ্ছে এ নাম্বার, যেহেতু কোডলার নামটা এ নম্বর অপশনের মাধ্যমে দেয়া আছে। তাহলে এইভাবে আপনারা নেম ম্যাচিংটা সমাধান করতে পারেন। আমি আবারও শেষ মুহূর্তে সবগুলো বিষয় রিয়েলাইজ করে দিতেছি। প্রথমত হচ্ছে আপনি সবগুলো নাম প্যাসেজের মধ্যে লোকেট করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি প্রথম নামের স্টেটমেন্ট ভালোভাবে পড়বেন। পড়ার পর আপনি কি করবেন, এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন উনি কোন বিষয় নিয়ে আলোচনা করতেছেন। নোট রিমেম্বার এভরি সিঙ্গেল ওয়ার্ডস। আপনি কি করবেন যে জাস্ট ওইটি কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন এই বিষয়টা আলাদা করবেন। দেন অপশনে আসবেন, অপশনে আসার পরে অপশনগুলো এলিমিনেশন করবেন বা এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে দেখবেন কোনটা কি হয় মিলে। অর্থাৎ এক্ষেত্রে আপনি সহজে বাদ দিবেন, কোনটা মিলতেছে না বাদ দিবেন। আনসারটা বাদ দিতে দিতে দেখবেন একটা এমনিতেই মিলতেছে। এবং নামগুলো কি থাকে ধারাবাহিকভাবে আসে, প্রত্যেকটা নাম আগেই হাইলাইট করে নিতে হবে। এবং কোনো ক্ষেত্রে যদি এরকম লেখা থাকে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তখন বুঝবেন একটি নাম দুইবার আসতে পারে। এই ক্ষেত্রে সবগুলা নাম দেওয়ার পরে শেষে সেকেন্ড নামটা খুঁজবেন। আর সাধারণ পরামর্শ আগেই বললাম যে যেই নামটা বেশি আসে সেইটা হওয়ার সম্ভাবনা 90%। আশা করি এইভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই নেম ম্যাচিংটা করাটা অনেকটা সহজ হয়ে যাবে।